তো সংশোধনের কথাই বলা হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আর যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে যেটা করতে হবে, এটা সংবিধান বিরাট ব্যাপক সংস্কার। যখন এটা ব্যাপক হয় তখন সেটা সংস্কার হয়। যেমন আপনি এই যে ঘরটা, এটা কিন্তু লোড বেয়ারিং বিম আছে, বিমের উপরে ঘরটা আছে। এখন মনে করেন এই জায়গাটা দরজা আছে, এই দরজাটা বন্ধ করে ওই জায়গাটা জানালা করলেন, এইটা আপনি সংশোধন বলতে পারেন। কিন্তু পুরা ওয়াল টোয়াল ভেঙে পুরা ডিজাইন ইন্টেরিয়র সব কিছু চেঞ্জ করে ফেলবেন, এটা সংস্কার ব্যাপক অর্থে। সংস্কার করার জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ যেটা করতে চাইছিল, সংবিধান সংস্কার পরিষদ, এবং এটা যে ব্যাপক সেটা যদি আপনি এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এবং তার আলোকে সংবিধান সংস্কার পরিষদ হবে, এবং এই সংবিধান সংস্কার পরিষদ যেটা হবে সেটা কিন্তু ওই আইনে বলা আছে, সেই আইনটা এখানে আছে। এবং সেই নির্বাচনের পর দুইটা ওথ নিতে হবে, একটা নিবে সংসদ সদস্য হিসাবে আর একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। কিন্তু সেইটা তো মানে সংবিধানে নাই। আসি সংবিধানে নাই যখন বলতেছেন, সংবিধানে কি কি আছে? আমরা যে এই নির্বাচন পর্যন্ত আসলাম, সেটা আমি কিভাবে আসলাম, কি আপনি বলেন যে আমি কিভাবে আসলাম নির্বাচনে? এই যে 2026-এর ফেব্রুয়ারিতে যে আমি নির্বাচনে আসলাম, সেই নির্বাচনটা আমি কিসে আসলাম, কিভাবে আসলাম, কি দিয়ে? আপনি বলেন যে এই সংবিধান দিয়ে আসছেন না রাষ্ট্রপতির আদেশে দিয়ে আসছেন, কি দিয়ে আসছেন? রেফারেন্স দিয়ে আসছে। রেফারেন্স দিয়ে তো সরকার বসলো, রেফারেন্সের মাধ্যমে তো সরকার বসলো, সেটা নিয়ে তো কোশ্চেন নাই। সেই সরকার সেটা সংবিধানে আলোকে করেন না? আমি বলি সেটা সংবিধানে বলতেছি 106-এর মোতাবেক একটা পরামর্শ চাইলো, এবং পরামর্শ দিল যে যখন সাংবিধানিক শূন্যতা হয়, এরকম সংকট তৈরি হয়, সংকট এবং শূন্যতা দুইটা কথাই আছে, তখন আপনি এরকম পরিস্থিতিতে একটা সরকার বসানো যায়, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। এই যে এই ডাইরেকশনটা নেওয়ার পর আমরা সবাই মিলে বসাইছি। আমরা বলতে কারা? রাজনৈতিক দল ছিল, সোশ্যাল মিডিয়া আর কি বলে সুশীল সমাজ ছিল, প্রশাসনের লোকজন ছিল, দায়িত্বশীল দেশের লোকজন ছিল, তারা তাকে বসাইলো। বসানোর পরে একটা পর্যায়ে আসলো নির্বাচনের কথা। নির্বাচনটা আসলো 2026-এর ফেব্রুয়ারিতে। এখন আসেন এই সংবিধান মোতাবেক যদি আপনি এগুলি অনেকবার বলছি আমি, 7-8 মাস যখন চিৎকার করি, হ্যাঁ, যেমন রনি ভাই কথা বলতেছে, অনেকেই কথা বলতেছে, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না সেটা ডিসাইড করার মালিক কিন্তু যারা অথরিটি, আমরা কিন্তু না। এখন এই সংবিধান মোতাবেক যদি আপনি থাকেন, তাহলে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন দিবেন। এইটার অনুচ্ছেদ 123-এ বলা আছে, সোজা কথা, আর কোনো সেকেন্ড কোশ্চেন নেই। এখন এই নির্বাচনটা যেই করাক, আপনি অন্তর্বর্তী সরকার করাক, অন্তর্বর্তী সরকার সেটা সংবিধানে নাই। এই সংবিধানের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার বলতেও কিছু নাই, এই সরকারের ভিতরে এটার ভিতরে তত্ত্বাবধায়ক সরকার বলতেও কিছু নাই। তাহলে সে ঢুকবে কিভাবে এটার ভিতরে? আমার নাম, আমি যে কোম্পানির এমডি হিসাবে আমার নাম থাকবে না, আমি কি সেই কোম্পানির এমডি দাবি করে স্বাক্ষর করতে পারবো, কাজ করতে পারবো? আমার নাম তো ইনক্লুড করতে হবে। আমি যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সংবিধানের ভিতরে আমি ঢুকছি কিভাবে? আমি তো ঢুকতে পারি নাই। তো আমার এই সংবিধান মোতাবেক নির্বাচন ছিল 3 মাসের মধ্যে, তাইলে 8ই অগস্ট 2024-এ উনি যখন ওত নিলেন, সেই থেকে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা এই সংবিধান মোতাবেক যদি করি। তো সেই নির্বাচন তো হয় নাই। এরপরে কি সংবিধানে বলা আছে যে কোনো কারণে যদি এই ডেট মিস হয় তখন যখন মন চায় তখন করবেন? 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটা আমি এই সংবিধান মোতাবেক কোথায় পাইলাম? এইটাকে কাভার করার জন্য তার আগে তো গণভোটের ইস্যু আসলো, সব সেটা আরেকটা জায়গায় এক হইলো, এবং ফাইনালি একত্র হলো কি গণভোট এবং নির্বাচন একই দিনে হবে। সেটা কোন ডাইরেকশনে হবে সেই একটা আদেশ রাষ্ট্রপতি দিল। গণভোটটা কেন? এই গণভোটটা কেন? গণভোট হলে যখন আপনারা ঐক্যমত্য পরিষদ, এই যে সংস্কার কমিটি বানাইলো এবং ঐক্যমত্য পরিষদ বানাইলো, সেখানে সংস্কার করার জন্য ঐক্যমত্য হইলো। সেই সংস্কার করার জন্য ঐক্যমত্য হলো কতগুলো বিষয়, সেটাই বইতে আছে। এই বইগুলোর ভিতরে যা আছে তার ভিতরে কারো দ্বিমত করার অধিকার আছে, নোট অফ ডিসেন্ট আছে, কারণ ওই তো নোট অফ ডিসেন্ট আছে। এটার ভিতরে যারা যেটা মানছে আর যেটা মানে নাই, এটা মিলে হয় নোট অফ ডিসেন্ট। এই যে নোট অফ ডিসেন্ট যখন নিয়ে তর্ক বিতর্ক, এটা সমাধান তো লাগবে, এটা সমাধান লাগবে না? আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে আমি এইগুলিতে রাজি আছি, ওইগুলিতে রাজি না, এইগুলিতে রাজি আছি তো ওইগুলিতে রাজি না, তাহলে আপনি কমপ্লিট হইলো। তখন এখানে কথা আসছে যে তাহলে এটা গণভোটে যাক। যখন গণভোটের কথা আসলো তখন তো আমি আমার কথা বলছি, তখন তো আপনার এই নোট অফ ডিসেন্ট এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কারণ এগুলো যদি অ্যাক্টিভ রাখতে পারতাম তাহলে তো আমার গণভোটে যাওয়ার দরকার নেই। গণভোটে যাওয়ার পর 4টা দফা লিখছে, হ্যাঁ বা না বলবেন সবাই। আপনি বুঝেন কি না বুঝেন বিতর্ক আমরা যাচ্ছি না, এই বিতর্ক অনেক হয়েছে। ওইখানে যখন বলছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এখন দেখেন তখন হ্যাঁ জয়যুক্ত হওয়ার কি হয়েছে? এই আইনটা হইলো যে রাষ্ট্রপতির যে আদেশটা আমরা বলি, যেই আদেশের বদৌলতে এই নির্বাচন এবং গণভোট অধ্যাদেশ দুইটা হয়েছে। এইখানে দেখেন কতগুলা কথা বলা আছে, একটা সিম্পল
আদেশ নম্বর 1/2025, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। আপনি শুনেন, আমি শুনতেছি। 1 নম্বরের সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন, তার 2 দফায় আছে এই আদেশের, দেখেন এই আদেশের ক 1, 2, 3, 4, 5, 6, 12 ও 15 অনুচ্ছেদ অবিলম্বে কার্যকর হবে। মানে এটা হলো গণভোট বা নির্বাচন হওয়ার আগেই কার্যকর হয়ে যাবে এই ধারাগুলো। পরের ধাপে খতে বলতেছে 7, 8, 9, 10, 11, 13, 14 অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফলাফল সাপেক্ষে সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হবে। তার মানে কার্যকর করার পুরাটা আইনকে কার্যকর করার জন্য 2টা পার্ট করে বলছে। এই আইনটা আদেশটা বানানোর সাথে সাথে যেগুলা কার্যকর হবে, আর গণভোট যদি ইতিবাচক হয় তাইলে বাকিগুলা কার্যকর হবে। তাহলে জুলাই জাতীয় সনদ এখন বা 1 সেকেন্ড, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হইবে। তাহলে ঘতে গিয়ে, মানে ক খ ঘ 4টা প্রশ্নের কথা বললেন না আপনি, ঘতে গিয়ে আপনি যে জুলাই সনদে বর্ণিত অপরাপর যে সংস্কারগুলো আছে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। তো বিএনপি তো কোনো প্রতিশ্রুতি দেয় নাই যে আমি জুলাই সনদের পুরোটাই বাস্তবায়ন করবো, বা বিএনপির বিষয় তো গণভোটে তো যাইতে বলছেন। গণভোটে আমাকে জনগণ রায় দিল। এটা গণভোটে কি রায় দিছে? ওই যে 4 নম্বর প্রথম তিনটাতে আপনি বলেছেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। 3 নম্বরে নারী প্রতিনিধি বৃদ্ধি সহ অন্যান্য। 4 নম্বরে গিয়ে যখন বললো যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। তাহলে আমি তো সরকার তো প্রতিশ্রুতি দিচ্ছে যে ভাই আমি এগুলো করবো না, এগুলো দ্বিমত আছে। তাহলে আপনি এখন এই দ্বিমতটা তো গণভোটের পরে হয় নাই, কথাটা বুঝতেছেন না। দ্বিমতটা তো তাদের আগের। হ্যাঁ, আগের তো দ্বিমতটা আমার প্রতিশ্রুতি না। আমি বলতেছি দ্বিমতটা আপনার প্রতিশ্রুতি, দ্বিমত হলো আপনার সিদ্ধান্ত, আমার দলীয় সিদ্ধান্ত, আমরা এটা দ্বিমত করছি। কিন্তু আপনি যখন গণভোটে পাঠাইলেন তখন তো জনগণ ভোট দিল হ্যাঁ বা নাতে, তখন তো আপনি আপনার দ্বিমত নিয়ে আপনি থাকতে পারবেন না। আপনি তো গণভোটে তো শুনেন, গণভোটে কত পার্সেন্ট ভোট দিচ্ছে? 70% লোকে ভোট দিচ্ছে। আপনি তো এই গণভোটটাকে অ্যালাউ করতে হবে। এই আইনটার ভিতরে আরো বলতেছে, আদেশটার ভিতরে সংসদ নির্বাচন, আমার কিন্তু সংবিধানে একটা সংজ্ঞা আছে, সংবিধানে বলা আছে সংসদ নির্বাচন বলতে জাতীয় সংসদ নির্বাচন বলা হয়েছে। এইখানে কিন্তু আবার সংসদ নির্বাচন অর্থ কি বলছে এই আদেশটায়, আপনি ভালো করে লক্ষ্য করবেন। সংসদ নির্বাচন অর্থ দেখেন, এই আদেশ জারির অব্যাহতির পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। অর্থাৎ এই আদেশটা জারি হওয়ার পর যে সাধারণ নির্বাচনটা হবে সেটাকে জাতীয় সংসদ নির্বাচন বলা হইবে। এই সংবিধানে নাই তো, এই সংবিধানের ভিতরে এটা নাই, সংবিধানের বাইরে নির্বাচনটা হয়েছে। কারণ যদি সংবিধানের মোতাবেক হয় আমার এটা লিখতে হবে কেন? কারণ সবাইকে সেফ করার জন্য এই আদেশটা করা হয়েছে, যে আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি 2026-এর ফেব্রুয়ারিতে, এটা সংবিধানের বাইরে। মানে সরকার, আপনি যদি বলেন সেই জন্য সরকারের কোন জায়গাটাতে অবিশ্বাসটা তৈরি হলো? কোথায় সরকার এখন আসেন সরকারের অবিশ্বাস। এখন আপনি সব আইন বাদ দেন, সরকার না 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 আপনি সব আইন, সরকার বলছে উত্থাপিত যে না হওয়া অধ্যাদেশগুলো হারিয়ে যায়নি, সেগুলো প্রক্রিয়াধীন আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অধ্যাদেশগুলো এখন আরেকটা জিনিস হলো অধ্যাদেশ নিয়ে আমাদের এখানে যে আলাপটা হচ্ছে, অধ্যাদেশকে আপনার প্রশ্নের প্রথমে যেরকম প্রথম পর্বে আমার যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, যে অধ্যাদেশকে সরকারকে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ বা সরকারের উপর খবরদারি কায়েমের একটা উইপন আকারে ব্যবহারের একটা এনজিও চিন্তা আছে, সেটা বোঝা যায়। সেটা এখনো সুশীলদের আলোচনায়, নানা সুশীলজনের আলোচনায় এটা বোঝা যায়। কিন্তু কোনো অধ্যাদেশ একটা সোভারেন পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করতে পারে না, সোভারেন পার্লামেন্টের উপর খবরদারি করতে পারে না। পার্লামেন্ট সোভারেন্টি, বিকজ এইটাই ডেমোক্রেসি, এটাই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। তো ফলে এই অধ্যাদেশ এবং পার্লামেন্টের ইখতিয়ারের মধ্যে যে কনফ্লিক্টটা আমরা দেখতে পাচ্ছি, এইটা বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিং অফ ডেমোক্রেসির গ্যাপ। আপনি ডেমোক্রেসিকে কিভাবে বুঝেন? আপনি যখন দেখতেছেন রনি ভাই, আমার গুম অধ্যাদেশ, আমার দুর্নীতি দমন কমিশন, আমার মানবাধিকার কমিশন, এগুলো আপনি বাস্তবায়ন করলে মানে এটা হয় যে সংসদের উপর খবরদারি করা বা সংসদের উপর এগুলো না, এগুলোর ব্যাপারে ব্যাখ্যা তো আগেই দিলাম, যে এগুলো যেহেতু সংবিধান সংশোধনের সাথে কোনটা দিয়ে সংসদ নিয়ন্ত্রণ করার পাতা চলছিল আপনার এই বিগত সরকারের আমলে বারবার একটা কথা শুনছেন না, ডিপ স্টেট। একটা হলো রাষ্ট্রের সংস্কার না, পুনর্গঠন লাগবে। সেটা কি আপনি বিশেষজ্ঞ নির্ভর দৃষ্টিকোণ থেকে করবেন না জনগণের দিক থেকে করবেন? দুইটা যদি করেন তাহলে আপনার এবার যে বিশেষজ্ঞগুলো বাংলাদেশেই থাকে না, বাংলাদেশের মাটি মানুষের সুখ দুঃখের সাথে তার জীবনের কোনো সম্পর্ক নাই, সে বেশি গুরুত্বপূর্ণ নাকি একটা পলিটিক্যাল প্রসেস গুরুত্বপূর্ণ? দেখেন, সংস্কারের এই বয়ানটা 111 আমরা শুনি নাই।